এখানে যে অভ্যুত্থানটা হয়েছে অনেকেই বলেছেন সেটা ঠিকই আছে, এখানে তো নেতৃত্বের জায়গাটা কারা ছিল, বা এই যে ছাত্ররা সমন্বয়করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের কোনো আদর্শ ছিল, কোনো কর্মসূচি ছিল, কোনো ঘোষণা ছিল, কোনো রূপরেখা তারা হাজির করেছে? ছিল না। সর্বশেষ 3 তারিখের আগ পর্যন্ত তাদের যে 9 দফা ছিল, সেই 9 দফার সময় কি শেখ হাসিনার পদত্যাগের দাবি ছিল? ছিল না। সেখানে বরঞ্চ তাদের ক্ষমা চাওয়ার কথা ছিল, বিচারের কথা ছিল, 4 জন মন্ত্রীর পদত্যাগের কথা ছিল, ইত্যাদি ইত্যাদি। এবং 7 নম্বর দফায় সেখানে তারাও সেখানে উল্লেখ করছিল ছাত্র রাজনীতিটা বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এই তো ছিল 9 দফা। এখন 3 তারিখে এসে সেখানে এটা 1 দফায় পরিণত হইল যে ফ্যাসিবাদের পতন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং এখানে ফ্যাসিবাদের পুনরুত্থান সেটা রোধ করতে হবে। এই হলো যে মূল কাজে। তাদের কোনো কর্মসূচির রূপরেখা ছিল না। অভ্যুত্থানের পরে তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, সেটার দিক নিশানা তাদের সামনে ছিল না। যে কারণে যা হওয়ার সেটাই হয়েছে। নেতৃত্বে যারা ছিল তারাই তাদের পছন্দ মতো লোকদেরকে এখানে এসে এখানে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারটা প্রতিষ্ঠা করেছে। এখানে বামপন্থীরা নেতৃত্বে ছিল না এবং রাজনৈতিক দলগুলোও নেতৃত্বে ছিল না। যেই কারণে এখানে এনজিও প্রতিনিধি, সেনাবাহিনী ইত্যাদি ইত্যাদি তারা এখানে ভূমিকা পালন করেছে এই ধরনের একটা সরকার। এটা স্বাভাবিক। বুর্জোয়ারা তাদের যে শাসন শোষণ প্রক্রিয়া সেটাকে বিপর্যস্ত হয়ে যাক, বিপদগ্রস্ত হয়ে যাক, সেটা চাইবো? সেটা চাইবো না। তারা এখানে এই যে সংস্কারের কথা বলি, অমুক কথা বলি, এগুলো যে আসছে, এটা বুর্জোয়াদের সংস্কারটা হলো এখানে তাদের যে লুটপাট, শাসন শোষণ, নির্যাতন, নিপীড়ন, এটা নগ্ন রূপে যখন প্রকাশিত হয়ে গেছে, মানুষের মধ্যে খুব এটা একটা তাদের বিপ্লবী গণ অভ্যুত্থানের রূপ না নেয়, সেই জন্য তার কিছু লাগাম টেনে ধরা, সেখানে কিছু চুনকাম করা, সেইটা হলো যে বুর্জোয়াদের যে সংস্কার, সেই সংস্কার এখানে আছে। আমরা সেই বুর্জোয়া সংস্কারের সাথে বলছি না, একটা এই সংস্কার এমনভাবে করতে হবে সেটা যাতে একটা পরিবর্তনের যে ভিত্তি, সেই ভিত্তিটা যাতে তৈরি হয়। তাহলে দুই জিনিস, তারা চুনকাম করতে চায়, একটা প্লাস্টার খুলে গেছে সেখানে আবার প্লাস্টার করে চুনকাম করতে চায়, এটা হলো যে বুর্জোয়া সংস্কার। আমরা চাই এই ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে একটা এক ধাপ অগ্রগতি, সেই অগ্রগতির জন্য একটা সংস্কার, সেটা একটা আছে। এখন দেখেন এখানে অনেক বিতর্ক এগুলো সামনে নিয়ে আসছে যে 71 সনের মুক্তিযুদ্ধ। কালকেও দেখলাম নাহিদ ইসলাম, এই যে সমন্বয়ক এনসিপির যে আহ্বায়ক, সে একটা স্ট্যাটাস দিছে যে মুক্তিযুদ্ধকে নাকি অতিক্রম করে গেছে 24-এর গণ অভ্যুত্থান। কাজে মুক্তিযুদ্ধ যারা আঁকড়ে ধরে থাকবে তারা এখানকার যে নতুন বন্দোবস্ত, সেই বন্দোবস্তের সাথে খাপ খাওয়াতে পারবে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কারণ মুক্তিযুদ্ধকে 24 দিয়ে প্রতিস্থাপন করা যায় না, 71কে 47 দিয়ে প্রতিস্থাপন করা যায় না। এইটা বাংলাদেশের মানুষ মানবে না। যারা এই মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান যারা ছিল, 71-এ তারা পরাজিত হয়েছে এবং এখনও যদি সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার বিরোধিতা করে 24কে এখানে পুনঃস্থাপন করতে চায়, তাইলে দেশবাসী, জনগণ, সেই জনগণ সেটাকে প্রত্যাখ্যান করবে। আমরা মনে করি যে 71 সনের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেইটা গত 53 বছরে বাস্তবায়িত হয় নাই বলেই 90-এর গণ অভ্যুত্থান হয়েছে এবং 24-এর যে গণ অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই হয়েছে। কাজে 71কে এটা ভুলিয়ে দিতে চাইবে, এই ধরনের ঘটনা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। 2 নম্বর কথা হলো যে এখানে ভারত বিরোধিতা। এই ভারত বিরোধিতা আমরা দেখছি, ভারত একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র। কাজে সাম্রাজ্যবাদী রাষ্ট্রের চরিত্র হলো আগ্রাসন করা, সমস্ত জায়গায় আগ্রাসন, লুণ্ঠন পরিচালনা করা। এখানে আমাদের এখানে যেখানে ভারত বিরোধিতা, সেটা হলো যে একটা সাম্প্রদায়িক, ভারত একটা হিন্দু রাষ্ট্র, সেই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে ভারত বিরোধিতা করা। আর ভারত, আমরা সাম্রাজ্যবাদী বলি, কেউ কেউ আধিপত্যবাদী, সম্প্রসারণবাদী বলেন, যেভাবে বলেন না কেন, সেই দৃষ্টিভঙ্গিতে ভারতের বিরোধিতা করা, ভারত রাষ্ট্র এবং সরকার, আর সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে ভারত বিরোধিতা করা এক জিনিস না। কাজে এখানে অনেকে ভারতের বিরোধিতা করে। আমাদের এক বন্ধু সেখানে বলছে যে আগে ইলিশ মাছ পাঠাইতো, এখন আম পাঠাচ্ছে ইউনূস সাহেব। শুধু আম পাঠায় না, এখন ভারতের এত বিরোধিতা, দিল্লি না ঢাকা এত বলতেছে, এখন দিল্লি না ঢাকা বলে বলে আদানির চুক্তি বাতিল করছে। চুক্তি তো বাতিল করে নাই। তারপরে কি বলে যেন, ওই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেটা বাতিল করে নাই। আসিফ নজরুল বলছিল যে 26 লাখ এখানে ভারতীয় লোকজন এখানে চাকরি করে, একজনও খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে নাই। তার মানে হলো যে একই নীতিতে দেশ পরিচালনা করতেছে আওয়ামী লীগ যেভাবে করতো এবং গত 53 বছরের সরকাররা যেইভাবে যেই নীতিতে দেশ পরিচালনা করতো, ইউনূস সরকারও সেই একই নীতিতে দেশ পরিচালনা করছে। কাজে এখানে পরিবর্তনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা ক্ষীণ সম্ভাবনা নাই। এখানে যেটা বলছে যে, আমরা বলছিলাম যেটা বলছে যে ক্ষয়িষ্ণু পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় এখানে শাসনের রূপ হলো ফ্যাসিবাদী, সেটা আছে। আমাদের এখানে আসে, বিভিন্ন দেশের রকম্পের হয়।
ভারতে একরকম যে ধর্মীয় হিন্দুত্ববাদী যে মৌলবাদী শক্তি, তার যে ধর্মীয় ফ্যাসিবাদ সেখানে আছে। আমাদের এখানে লুটপাটতন্ত্র, পরিবারতন্ত্র এবং স্বৈরতন্ত্র সেটা প্রতিষ্ঠিত ছিল। তারই রকম ভাবে এটাকে এখানে ফ্যাসিবাদী যে শাসন, সেই শাসন এখানে আমরা বলতাম। তো সেই জন্যেই এখানে আমরা বলছি যে সংস্কারের কথা একটু বলে নেই, যে এখানে আমরা বলছি ওখানে এখন সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করলে এখানে শ্রমিক, কৃষক, মেহনত মানুষের উপর যে শোষণ বা শ্রমিকের উপরে মালিকের শোষণ সেটা বন্ধ হবে। 70 অনুচ্ছেদ বাতিল করলে পরে এখানে কৃষকের ফসলের ন্যায্য দাম পাবে না। তার মানে মৌলিক সংস্কার হলো 70 অনুচ্ছেদ শুধু বাতিল করা না, প্রধানমন্ত্রীর মেয়াদ এটা সীমাবদ্ধ করা না। মৌলিক সংস্কার হলো শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের তাদের যে ন্যায়সঙ্গত অধিকার সেইগুলো বাস্তবায়ন করার জন্যে যে কাজ, সেটা হলো যে বেশি করা দরকার। আজকে এখানে বলছেন যে আমরা ওই যে আবারও এটা আছে যে এক সময়ে বিগত দিনে নানাভাবে দুল খাচ্ছে আমাদের এখানকার শাসন ব্যবস্থা। এখানে এক সময় আগের সরকার ভারত মার্কিন বলয়ে ছিল, এখন এসে পাক মার্কিন বলয়, সেই বলয়ে তারা যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তার মানে সাম্রাজ্যবাদীদের কবলেই আছে।